নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। মাহবুব কামাল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ যিনি ছিলেন, তার বিরুদ্ধে আজিজ আহমেদের ব্যাপারে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। আমরা কি আসলে ডোনাল্ড লু সাম্প্রতিক সময় বাংলাদেশ সফর করে গেলেন, তার ঠিক পরপরই ৩ বছর আগে যিনি আসলে ক্ষমতা ছেড়েছেন বা যত ধরনের তার অভিযোগগুলো আছে সেগুলো সাম্প্রতিক সময় না, ৩ বছর আগের, কিন্তু তারপরে ৩ বছর পরে সে তিনি নিষেধাজ্ঞা পেলেন। এই দুটো ঘটনাকে কি এক করে দেখবার কোনো সুযোগ আছে কিনা আমাদের কাছে? হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। সেটা হলো যে আমেরিকা যে এই যে নিষেধাজ্ঞা দেয় মূলত দুইটা ক্যাটাগরিতে, একটা হচ্ছে হিউম্যান রাইট ভায়োলেশন আর একটা হচ্ছে করাপশন। যেমন হিউম্যান রাইট ভায়োলেশনে আপনাদের খেয়াল থাকতে পারে গুজরাটের দাঙ্গার পরে নরেন্দ্র মোদীর উপরে তারা স্যাংশন দিয়েছিল, নরেন্দ্র মোদী আমেরিকা যেতে পারবে না। যদিও নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হওয়ার পরে সে এমবার্গো উঠে গেছে। হিউম্যান রাইট ভায়োলেশনের জন্য আমাদেরও 6 জন র্যাবের এবং পুলিশের 6 জন ঊর্ধ্বতন কর্মকর্তার উপরে স্যাংশন দিয়েছিল আমেরিকা। এবার আমরা দেখলাম আমেরিকা স্যাংশন দিল আপনার করাপশন ক্যাটাগরিতে, অর্থাৎ আমাদের যে সাবেক সেনাপ্রধান এম এ আজিজের বিরুদ্ধে। এই ধরনের স্যাংশন কিন্তু আমেরিকা শুধু এই আমাদের আজিজ সাহেবের না, এটা আফ্রিকার অনেক ব্যক্তিবর্গের বিরুদ্ধে আমেরিকা এই ধরনের স্যাংশন দিয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি বললেন যে এটা 3 বছর আগের ব্যাপার। হ্যাঁ, 3 বছর আগে আমাদের খেয়াল আছে আপনার আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে একটা রিপোর্ট, একটা প্রতিবেদন করেছিল 2 সাংবাদিক। তখন থেকে একটা পাবলিক পারসেপশন ছিল বাংলাদেশে যে আজিজ সাহেব আসলে একজন করাপ্ট লোক এবং তার ভাইকে সেফগার্ড দেওয়ার জন্য সে নানা রকম দুর্নীতির আশ্রয় নিয়েছে। একটা পাবলিক পারসেপশন কিন্তু আছে ওই আল জাজিরার ওই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান রিপোর্টের পরে। এখন প্রশ্ন হচ্ছে আপনি যেটা বললেন যে এতদিন পরে কেন, মানে ডোনাল্ড লুর সঙ্গে সফরের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, এটা সাসপিশাস। ডোনাল্ড লুর চলে যাওয়ার পরপরই মিথার ম্যালু এই জিনিসটা যে মানে বললেন, এটা একটু সাসপিশাস। যেমন ধরেন যে ডোনাল্ড লু হয়তো একটা মিশন নিয়ে এসেছিলেন, ওই যে ধরেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলেন বা কিছু বলেন, উনি কিন্তু প্রাইম ইন্টারভিউ দেননি। এখন এটা উনি জাননি না প্রাইম মিনিস্টার অ্যালাউ করেননি, এটা কিন্তু আমরা জানি না। তো এমন হইতে পারে প্রাইম মিনিস্টারই অ্যালাউ করেন নাই। তো হয়তো উনি যে মিশন নিয়ে এসেছেন সেই মিশন উনি সাকসেসফুল হননি। যেটা আমরা ওবায়দুল কাদেরের বক্তব্যে আমরা আগে শুনেছি, উনি বলেছিলেন যে কোনো ধরনের চাপে আমরা অসাংবিধানিক কোনো বিষয়ে যাব না। তো এখন অসাংবিধানিক বিষয় কি? অসাংবিধানিক দুইটা আছে, একটা হচ্ছে ওই যে 1/11-এর সেই মিলিটারি কু, আর একটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট। তো ফলে গভর্নমেন্ট কি আগে থেকেই জানতো যে ডোনাল্ড লু এসে এই ধরনের একটা চাপ দিবে বা এই ধরনের একটা কথা বলবে? তার মানে ওবায়দুল কাদের কেন এই ধরনের কথা আগে বললেন? এবং ডোনাল্ড লু যাওয়ার পরই কিন্তু এই কি বললে যে এই স্যাংশনটা আসুক। আমার কথা সেটা না, আমার কথা অন্য জায়গায় হচ্ছে ধরেন যে আজিজ সাহেব করাপ্ট এবং তার করাপশনের কোনো সীমা নাই, ধরেন কথার কথা ফর এক্সাম্পল। তো এইটার বিচার করবে কি? এটার তো বিচার করবে আমাদের দুদক আছে, আমাদের সরকার আছে, আমাদের এনবিআর আছে, আমাদের নানা রকম প্রতিষ্ঠান আছে। আমরা বিচার করব, আমরা তাকে শাস্তি দিব। এখন আমেরিকার একটা লোক দুর্নীতি করলো ফর এক্সাম্পল, হ্যাঁ দুর্নীতি করলো, এখন কি আমরা বলবো যে ওকে আমরা বাংলাদেশের ভিসা দিব না? এটা তো তাদের ব্যাপার, তারা যদি কেউ করে থাকে তাদের ব্যাপার, তাই না? তো এই জিনিসগুলো আপনি যথার্থই প্রশ্ন তুলেছেন। জি, এই আপনার কাছে আমি আবারও সময় পেলে আসবো। আমি একটু শেষ করি। যেমন ধরেন পিটার হাসের যে মুভমেন্ট, এই আমাদের কোনো অ্যাম্বাসাডার ইন আমেরিকা কি এই ধরনের মুভমেন্ট করতে পারবে আমেরিকাতে? তাকে তো সঙ্গে সঙ্গে বের করে দিবে। কিন্তু আমাদের দেশে পিটার হাস যে মানে মুভমেন্ট করেছে, যে ধরনের তার তৎপরতা করেছে, এটা তো আমরা অ্যালাউ করেছি। কেন অ্যালাউ করেছি আমি জানি না, তাই
he should have been ousted from Bangladesh. এগুলো কিন্তু আমরা নির্বাচনের আগে এগুলো নিয়ে আমরা অনেক আলোচনাই করেছি যে কেন একজন রাষ্ট্রদূতের আসলে এত বেশি অ্যাক্সেস থাকবে। আমি আবারও আসার চেষ্টা করবো আপনার কাছে। আমি অজয় দাশগুপ্তের কাছ থেকে একটু শুনে আসতে চাইবো এই একই বিষয়ে, যে এই যে সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞাটি আসলো সেটি কি শুধুই ব্যক্তি বিশেষ, না এর পেছনে মানে ব্যক্তি করাপ্টেড দেখেই তাকে দিয়ে দেওয়া হলো, নাকি এর পেছনে আসলে অন্য কোনো রাজনীতি আছে? আপনার কাছে কি মনে হয়? কারণ ডোনাল্ড লু যখন এসেছে সফরে তখন কিন্তু অনেক বেশি আলোচনা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার বাংলাদেশের সঙ্গে একটি ভালো সম্পর্ক এগিয়ে নিতে চায়, তারাও সেটি বলেছে। কিন্তু ফিরে যাবার পর যদি এই ধরনের নিষেধাজ্ঞার কথা আসে তখন আসলে সম্পর্ক কোন দিকে এগোবে? অজয় দাশগুপ্ত শুনতে পাচ্ছি না আপনাকে, জি আনমিউট করতে হবে। আমি গোলাম মাওলা রনি, আওয়ামী লীগের নেতা ছিলেন, একসময় বিএনপির নেতা ছিলেন। আর জামাত ইসলামের পত্রিকা নয়া দিগন্তে 8ই মার্চ এবছরের তার একটা লেখা থেকে কয়েকটা লাইন পড়ছি। লাইন ছিল, পিটার হাস পথ হারিয়েছেন নাকি জয় পেয়েছেন, শিরোনাম ছিল। উনি বলছেন, টেলিভিশনের এক টক শোতে তৎকালীন রাষ্ট্রদূত ড্যান মজিনাকে নিয়ে নেহায়েত এক আনকোরা কৌতুকের অপরাধে আমার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। এটা কিন্তু এই গোলাম মাওলা রনির নিজের লেখা, স্বনামে লেখা। এখন সর্বশেষ যে পদক্ষেপ, যুক্তরাষ্ট্র সম্পর্কে বলা হয় যে তাদের একটা কথা খুব চালু আছে আর কি, সেই তাদের খ্যাতিমান রাষ্ট্রপতি যারা ছিলেন বিভিন্ন সময়, রুজভেল্ট মানবাধিকারের চ্যাম্পিয়ন বলা হতো, তো এরকম বা আরো অন্য ধরনের যারা ছিলেন, যে দুনিয়ার যত কুখ্যাত ব্যক্তি আছে যারা নিজ দেশে জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালায়, মানবাধিকার লঙ্ঘন করে, তাদের সম্পর্কে বলছেন এসবি একটা ওখানে খুব মানে কুৎসিত গালি আছে আর কি, হি ইজ এসবি বাট আওয়ার্স। এখন যেমন নেতানিয়াহু, বাইডেন সাহেব তার সমালোচনা করে, কিন্তু আমি নিশ্চিত যে অনেকেই বলে যে নেতানিয়াহু ইজ এসবি বাট আওয়ার্স। তাকে এই যে আন্তর্জাতিক আদালত বলছে যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রস্তাব উঠেছে, বাইডেন কিন্তু তীব্র সমালোচনা করেছেন এবং তার পাশে দাঁড়িয়েছেন। কাজেই কে তাদের এসবি আর কে তাদের বিপক্ষে, কানাডার আদালতে বাংলাদেশের এই প্রসঙ্গটা উঠেছিল, দুর্নীতি। বাংলাদেশের দুদক নাকচ করে দিয়েছে, কিন্তু বাংলাদেশের অনেক গণমাধ্যম তারা এটা সমালোচনা করেছে যে দুদক কাজটা ঠিক করেনি, তথ্য প্রমাণ ছাড়াই তারা প্রকৃতই দুর্নীতি হয়েছে, কিন্তু দুদক যেহেতু সরকারের নিয়ন্ত্রণে, কাজে দুদক নাকচ করে দিয়েছে, এটা অন্যায় করেছে। কানাডার আদালতে দেওয়ার পরে কিন্তু সেই একই মহল ব্যাপারটা তখন যতটা পারা যায় চেপে যাওয়া, আমাদের এই সুশীল সমাজ, নাগরিক সমাজ। আচ্ছা, আমি একটা প্রশ্ন একটু করি, ভাই উত্তর দিতে পারেন নিশ্চয়ই। এই লু সাহেব এসে সিভিল সোসাইটির কয়েকজনকে নিয়ে আলোচনায় বসেছিলেন, নাম দিয়েছেন যে নাগরিক সমাজের প্রতিনিধি। এটা কে ডিসাইড করেছিল যে এরা বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধি? তারা তাদের কথা বলেছে এবং কি কি কথা বলেছে আলোচনা করেছে, সেটা এসে আবার গণমাধ্যমে বলেছে, যদিও আমেরিকার তরফ থেকে দূতাবাস থেকে কিছু বলা হয়। এখন চীনের কোন মন্ত্রী এসে যদি বাংলাদেশে এই কাজ করে, যে তাদের পছন্দ মতো লোক দিয়ে নাগরিক সমাজ নাম দিয়ে বৈঠক করে, ভারতের যদি করে, রাশিয়ার যদি করে, জাপান বা ইউরোপের দুইটা বড় দেশ পরাশক্তি ফ্রান্স বা ব্রিটেন যদি করে যে আমরা এদের সঙ্গে বৈঠক করতে চাই এবং তাদের মতামতকে আমরা গুরুত্ব দেই, এইগুলো আসলে আমরা একটা জায়গা ছিলাম বহুদিন। বিশ্বব্যাংক যা বলেছে তাই করেছি, আমেরিকা যা বলেছে, ওরা বলছে রেশন ব্যবস্থা তুলে দাও, সেটা এইগুলো আমাদের। শুরুতে যে প্রশ্নটি করেছিলাম, আমি কি তাহলে আমার প্রশ্নের উত্তরের জবাব এভাবে জি বলতে পারি যে এটি শুধুই ব্যক্তি বিশেষ না, এর পেছনে আসলে অবশ্যই নিষেধাজ্ঞার রাজনীতি আছে বলে ওই প্রশ্নটাই আসছি যে ব্যক্তি বিশেষ, তিনি তো আমাদের সেনাবাহিনী ছিলেন, ব্যক্তি হতে পারে। র্যাবের সময় যখন আসলো, কিন্তু র্যাব তো একটা আমাদের গুরুত্বপূর্ণ বাহিনীর অংশ এবং বেশ কিছু কারণে তারা সমালোচিত, যেমন
আবার প্রশংসিত। র্যাবের যেমন আমার মনে আছে একটা মানে মানবাধিকার নিয়ে কাজ করে বলে দাবি করে এবং খুব গুরুত্বপূর্ণ একটা সংগঠন, তারা একবার একটা সার্ভে করেছিল যেটা তারা প্রকাশ আমি করে। আসলে বিরতিতে যেতে চাইবো। জি, সেটা বললাম যে তারা বলেছিল অনেক জায়গায় যেসব সন্ত্রাসীকে ক্রস ফায়ার দেওয়া হয় সেই এলাকার মানুষ খুব খুশি, মিষ্টি বিতরণ করে, কিন্তু সেটা তারা প্রকাশ করেনি। র্যাবের মানবাধিকার লঙ্ঘনটাই আসছে। এই যে ব্যক্তি বিশেষ হলেও আমাদের সেনাবাহিনী শুধু না, আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, যুক্তরাষ্ট্র, তারা হয়তো একটা, আমি মনে করি যে অন্যায় কাজ করেছে, অন্য একটা দেশের উপরে চাপ সৃষ্টির জন্য বিষয়টিকে ব্যবহার করেছে, কিন্তু দেশের মানুষের মধ্যে একটা বার্তা যাবে এবং সেটা ভুল বার্তা। কাজে আমাদের সতর্ক হওয়ার একটা জায়গা আছে যে অন্য দেশের জন্য কোন এজেন্ডা তুলে দেই, সেটা যতটা সম্ভব পরিহার করা আমাদের উচিত হবে। আমি আরো শুনবো আপনাদের দুজনের কাছ থেকে আলোচনা, তবে একটি বিরতির সময় হয়েছে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। বিরতিতে আগে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম যে সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞার কি প্রভাব। প্রসঙ্গ পাল্টে এখন আরেকটি বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাইবো, সেটি হচ্ছে মাহবুব কামাল, যদি আপনি শুরু করেন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং প্রথমবারের তুলনায় নির্বাচন কমিশন আপ্রাণ চেষ্টা করেছে ভোটার উপস্থিতি বাড়ানোর, কিন্তু খুব একটা বাড়েনি। 30% কিছু বেশি ভোট পড়েছে। কি মনে হয় কেমন হলো দ্বিতীয় ধাপের নির্বাচন এবং ভোটার উপস্থিতি কেন ক্রমান্বয়ে কমছে? শুনেন, এগুলি তো পুরনো কথা, এগুলি না বলে যে কথাগুলো বলা হয় না সেই কথাগুলো আমি একটু বলতে চাই। কালকে একটা টেলিভিশনে আমি বলছি, সেটা হচ্ছে যে উপজেলা সিস্টেম এইটাতেই তো আমি আগ্রহী না। উপজেলা এই বর্তমানে যে সিস্টেমটা আছে, দেখেন উপজেলা সিস্টেম করা হয়েছিল আপনার যে একটা স্বনিয়ন্ত্রিত স্বনির্ভর একটা পাবলিক ম্যান্ডেট প্রাপ্ত একজন চেয়ারম্যান এটাকে কন্ডাক্ট করবেন, কিন্তু উপজেলা পরিষদের এখন সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে আপনার এমপি হচ্ছেন উপদেষ্টা, এবং উপদেষ্টা যা বলেন এমপিকে উপজেলা চেয়ারম্যানকে তাই করতে উনি বাধ্য হন। তো এটা তো সেলফ ফাংশনিং হলো না। আরেকটা হচ্ছে যে এই যে স্থানীয় সরকারের যারা প্রতিনিধি হন, জনপ্রতিনিধি, তাদেরকে ইচ্ছা করলেই স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদেরকে বরখাস্ত করতে পারে, মানে ক্রিমিনাল অফেন্স হইলেও করতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। এমনিতেই করতে পারে যে পছন্দ হইলো না, সরকারের পছন্দ হলো না বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পছন্দ হলো না, তারা তাকে বরখাস্ত করতে পারে। তো এইভাবে তো একটা কি বলে সিস্টেম, একটা স্থানীয় সরকার তো আপনার সেলফ ফাংশনিং হইতে পারে না। মাহবুব কামাল, আপনি সিস্টেমের কথা বলছিলেন, এটি তো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি যদি একটু মনোযোগটা এদিকে নেই যে ভোটার উপস্থিতি কেন কমছে, যেমন ওবায়দুল কাদের সাহেব বলেছেন কিন্তু কিছুক্ষণ আগে ওনার একটা অনুষ্ঠানে যে বিএনপি সহ বিভিন্ন সুশীল সমাজ ভোটারদের ব্যাপারে নানানভাবে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, সে কারণে ভোটার উপস্থিতি। তাহলে কি এইটাকে আমরা ধরে নিতে পারি অন্য একটা কারণ, নাকি ভোট ব্যবস্থার প্রতি দিন দিন আগ্রহ কমে যাচ্ছে ভোটারদের? না, ভোটারদের তো একটা সাইকোলজি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যেহেতু বিএনপি পার্টিসিপেট করতেছে না, সেহেতু এ লার্জ সেকশন অফ ভোটার্স ইলেকটরেট তারা তো ভোট দেওয়ার প্রয়োজনই মনে করতেছে, তারা তো ভোট ধরে ডাক দিয়েছে। বাকি যারা থাকলো তাদের মধ্যে একটা বিগ পোর্শন তারা মনে করে যে আচ্ছা এখানে ভোট দিয়ে কি হবে, যে তার সে তো জিতবেই, হ্যাঁ এটা ভোট দিয়ে কি লাভ, খামাখায় কষ্ট করে কি লাভ, যে তার সাথে জিতবেই। তো এই যে 30% সেইটা হচ্ছে আপনার ওই যে যদি হয়ে থাকে ভার্চুয়ালি যদি হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে ক্যান্ডিডেটদের পার্সোনাল কন্ট্যাক্টের ভিত্তিতে এরা আসছে। মানে সামগ্রিকভাবে ইলেকটরেট ভোট দিতে হবে, আবার কি বলে ভোটার রাইট এক্সারসাইজ করতে হবে, এটা একটা আমার দায়িত্ব, এটা একটা আমার সিভিল রাইট। তাহলে কি আমরা বলবো আওয়ামী লীগের ভোট দেশে 30%? কারণ যদি আওয়ামী লীগ সমর্থকরাও ভোট কেন্দ্রে যায়, নাকি যারা আওয়ামী লীগের সমর্থক তারাও যাচ্ছে না এখন? আওয়ামী লীগের, হ্যাঁ তারা অনেকে মনে করতেছে যে এটা গিয়ে কি লাভ, উনি তো জিতবেনই। হ্যাঁ, কারণ এটা মানে ম্যাক্সিমাম আসনে বোঝাই যায় যে কে জিতবে এবং কার প্রতি প্রশাসনের আনুকূল্য আছে, কার প্রতি গভর্নমেন্টের আনুকূল্য আছে, এটা বোঝা যায়, না বোঝার কিছু নাই। সুতরাং এটা যেহেতু জিতবে, আমার খামাখাই রোদ্রের মধ্যে দাঁড়ায় লম্বা লাইন দিয়ে আবার দরকারটা কি, এটা একটা হলো আর কি। আর এমনিতেই তো ধরেন এটা তো বলার অপেক্ষা রাখে না যে ইলেকট্রাল সিস্টেমের উপরে মানুষের এক ধরনের নো কনফিডেন্স এসে গেছে, যে এটা মানে এক ধরনের মানে প্রহসন আর কি। যেহেতু মানে
একটা বিগ পোর্শন অফ পাবলিককে তো আপনার বিএনপি রিপ্রেজেন্ট করে, এটা তো অস্বীকার করার উপায় না, অ্যারাউন্ড 40%, বা তার আশেপাশে। এই 40% লোক তো এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে একাত্ম বোধ করে না, তারা তো এমনিতেই দূরে থাকে। বাকি যারা থাকলো তাদের মধ্যে ওই যে মানে আমি খামাখা যা লাভ না, এটা এমনিতেই হয়ে যাবে। সো এই জায়গাটা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, মানে ভোট দেওয়া আমার একটা সিভিল রাইট, আমার একটা হিউম্যান রাইট, এবং এই ভোট দেওয়ার মধ্য দিয়ে অনেক কিছু নির্ভর করে। এই বোধটা যদি মানুষের মধ্যে জাগ্রত না করা যায়, তাহলে তো এই ধরনের ইলেকশন মানে বারবার করে কোনো লাভ হবে না। জি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে দেখেন, এই যে আমি কালকে একটা টেলিভিশনে বলছি, যদিও এবারের মৃত্যুর সংখ্যা 1, গত প্রথম ধাপের নির্বাচনে মারা গেছে 2 জন, এবার মারা গেছে 1 জন, কিন্তু সিএসি বলছে যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভালো হয়েছে। দু একটি না, অনেক ঘটনা ঘটছে। এবং কি বলে যে এটা আমার একটা থিওরি আছে যে ইলেকটোরেট 20 বছর আগের ইলেকটোরেট আর এখনকার ইলেকটোরেট কিন্তু এক না। এখনকার ইলেকটোরেট হচ্ছে উদ্ধত, বেপরোয়া, সহিংস। 20 বছর আগের নির্বাচক মন্ডলী এরকম ছিল না। এই 20 বছরে কিন্তু মানুষের চরিত্রে অনেক পরিবর্তন এসেছে, মানুষ অনেক আগ্রাসী হয়ে উঠছে, যেগুলোর প্রতিফলন আমরা ইলেকশনগুলিতে দেখি। আমি এবার একটু অজয় দাশগুপ্তর পর্যবেক্ষণ কি বলে শুনে আসতে চাই, কারণ আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বরাবরই খুব জমজমাট হয়ে থাকে আমাদের অতীতের ইলেকশনগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি। কিন্তু এবারের যেই হলো, প্রথম দফা হলো, দ্বিতীয় দফাটা আমরা দেখলাম, কেন আসলে এই ভোটার সংখ্যা এত কমে যাচ্ছে? বিএনপি বর্জন করলেও নির্বাচনে প্রচুর ভোটার আসে। 86 সনের নির্বাচনে কিন্তু বিএনপি বর্জন করেছিল শুধু, হ্যাঁ, এরশাদের আমলে, কিন্তু প্রচুর ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিল। এই জায়গাটাই তো আওয়ামী লীগকে বিবেচনা করতে হবে। তারা পার্লামেন্ট ইলেকশনে প্রায় দেখা গেল যে 100-র বেশি লোক আসনে প্রচুর ভোট পেয়েছিল। তার মানে কেন্দ্রীয় যে মনোনয়ন দিয়েছিল সেই মনোনয়ন যথার্থ হয় নাই বলে দলের লোকেরাই মনে করেছে, এবং 60 জনের বেশি বিদ্রোহী বলা হতো এক সময়, এইবারে বলা হলো স্বতন্ত্র ইগল বা ট্রাক বা এই ধরনের প্রতীক নিয়ে দাঁড়ান। আওয়ামী লীগ কিন্তু সাংগঠনিকভাবে এই ঘটনা থেকে খুব বেশি শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। আরেকটা হচ্ছে, আওয়ামী লীগ একাও যদি সবাই স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে সিরিয়াস হতো, যারা এমপি হয়েছেন তারা তো নিজেরা সবচেয়ে ভালো জানেন যে কিভাবে এমপি হয়েছে। মানে কাগজে কলমে বা মুখে বা লেখায় বা টেলিভিশনের টক শোতে যাই বলুন না কেন, যারা নির্বাচিত হয়েছে তাদের চেয়ে তো আর ভালো করে জানে না যে কিভাবে তারা নির্বাচিত হয়েছে। তারা একটা পদ পেয়ে খুশি হন নাই, যেই কারণে প্রধানমন্ত্রীকে একটা পর্যায়ে এসে বলতে হলো যে পরিবারের মধ্যে রাখা যাবে, সেটাও সবাই মানলেন। আর একটা হচ্ছে, স্থানীয় সরকারে যারা নির্বাচন করতে চায় কিংবা জাতীয় সংসদে, সারা দেশে বা নির্বাচনী এলাকায় কিন্তু সারা বছর ধরে মাসের পর মাস তারা বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়। এখন এট দি মোমেন্ট যদি বলেন, গত বছরের পর বছর যদি ধরেন, কয়জন আওয়ামী লীগ নেতা তার এলাকায় নিজের বাইরে, নিজের পরিমণ্ডলের বাইরে অন্য কাউকে জনসংযোগ করতে দিয়েছেন? এমনকি সামাজিক কাজ, কেউ ত্রাণ বিতরণ করবে, দলের মধ্যে অন্য কেউ সন্দেহ করেছে যে ও যদি এমপি ইলেকশন করতে চায় কিংবা সে যদি উপজেলা চেয়ারম্যান পদে বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দাঁড়াতে চায়। একই চিত্র বিএনপির ছিল, কিন্তু বিএনপি তো এখন দৃশ্যপটে নেই। বিএনপি ভোট বর্জন করেছে বলে ভোটাররা কম এসেছে, কিংবা ধান কাটার মৌসুম বলে ভোটাররা, বা গরম বলে, সবগুলোই হয়তো কিছু কিছু ফ্যাক্টর, কিন্তু মূল ফ্যাক্টর এবার তো গরমও ছিল না, প্রথম দফা যে ধরনের তাপপ্রবাহ ছিল এবার তো তেমন ছিল না। এই যে দলের মধ্যে যারা স্থানীয় সরকারের নির্বাচন করার জন্য সারা বছর ধরে কিছু সামাজিক কর্মকাণ্ড করতে চায়, কিছু জনসেবামূলক কর্মকাণ্ড করতে চায়, কিংবা মানুষের পাশে দুঃখ কষ্টে আপদে বিপদে দাঁড়াতে চায়, দলের মধ্যে যে যেখানে প্রভাবশালী সে কিন্তু সেই এলাকার ছোট একটি রাজ্যের অধিপতি। অন্য কাউকে, নিজের একটা পরিমণ্ডল যারা ঠিকাদারি পায়, 5 কোটি টাকার কাজ হলে 2 কোটি টাকা করে পকেটে নিয়ে যায়, সেই জায়গাগুলো কিন্তু আওয়ামী লীগকে গুরুতর একটি সাংগঠনিক সমস্যা হিসাবে
স্মার্ট বাংলাদেশ করতে চায়, খুবই উন্নত বাংলাদেশ চমৎকারভাবে করতে জি চায়। আপনি এবং মাহবুব কামাল দুজন দুই আঙ্গিক থেকে বিশ্লেষণ করে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের সামনে বা রাজনৈতিক দলগুলোর সামনে আসলে তুলে ধরেছেন যে নিজেদের ব্যাপারটাও কেন আসলে ভোটার উপস্থিতি ভাবে কমে যাচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। আমি আরেকটি বিরতি থেকে ঘুরে আসতে চাইবো। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হচ্ছে আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন অজয় দাশগুপ্ত এবং মাহবুব কামাল। মাহবুব কামাল, বিনা শুল্কে বিলাসী গাড়ির সুবিধার পাচ্ছেন না এমপিরা। যে 25% শুল্ক মাফ করে দেওয়া হয়েছিল সেটি কিন্তু আবার চালু করতে যাচ্ছে এনবিআর। সিদ্ধান্তটি কেমন হলো? এবং আমার যে প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে এতদিন কেন আসলে এই 25% তারা ছাড় পেয়েছিল, মানে কতটা যৌক্তিক ছিল এই ছাড় পাওয়াটা তাদের জন্য? আমার কথাটা হচ্ছে যে এমপিরা কেন এত প্রিভিলেজ সেকশন অফ দ্য সোসাইটি হবে? আমরা কি দোষ করলাম? এমপিরা কি বেতন ভাতা পায় না? এমপিরা কি আপনার বরাদ্দ পায় না? এমপিদের জন্য আমি টিকিট কাটছি, মানে কক্সবাজার যাব, এমপি আসতে দেরি করতেছে বলে প্লেন ডিলে করতেছে। কি কারণে সে এত প্রিভিলেজ ভোগ করবে? কথাটা হচ্ছে যার যেটা দায়িত্ব সেই দায়িত্ব সে যথাযথভাবে পালন করছে কিনা এবং তার বিনিময়ে মানে যথাযথভাবে উনি তার পাচ্ছেন কিনা, বিনিময়ে হার পাচ্ছেন কিনা, সেটা হচ্ছে ব্যাপার। আমি বাড়তি সুবিধা কেন নিতে যাব? এবং আমাদের এমপিরা কি বাড়তি সুবিধা পাওয়ার যোগ্য? আমি এক লেখায় লিখছিলাম যে এমপিদের সুসজ্জিত বেডরুম না থাকলেও চলে, তাদের লাইব্রেরি না থাকলেও চলে না, তাদের একটা লাইব্রেরি থাকা উচিত। কোনো এমপির কি কোনো লাইব্রেরি আছে? তারা বিলাসবহুল জীবন যাপন করবে কেন? লাইব্রেরি তো তাদের জন্য অপরিহার্য। লাইব্রেরিতে লেখাপড়া না করে তারা আইন প্রণয়ন করবেন কিভাবে? তো এই যে তারা এই যে প্রিভিলেজ দিচ্ছে, এতদিন ধরে প্রিভিলেজ দিচ্ছে শুল্কমুক্ত গাড়ি, কি কারণে? এটা করে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা যদি ট্যাক্স না দেয় সাধারণ মানুষ কেন ট্যাক্স দিতে উৎসাহিত হবে? আমি 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 একটা গাড়ি আমদানি করবো, আমি কেন ট্যাক্স দেবো? এমপিরা ট্যাক্স দিচ্ছেন না, আমার সাথে তার পার্থক্যটা কি? উনি তো একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, ওরা তো বেশি করে আপনার ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, মানে রাষ্ট্রকে বেশি দেওয়ার তাদের মানসিকতা থাকতে হবে। কিন্তু তারা রাষ্ট্র থেকে নেবে, মানে এবং নেবে মানে কি? এমন নেবে যে ওই যে বললাম যে আমি ঠিক মতো কক্সবাজার যেতে পারবো না, উনি যদি লেট করে এয়ারপোর্টে আসেন, প্লেন তার জন্য মানে আটকে থাকবে। এই যে প্রিভিলেজ তারা সোসাইটি থেকে নিচ্ছে, এইটা আমি মনে করি অনৈতিক এবং এইটা কোনো মানদণ্ডে এইটা গ্রহণযোগ্য না। এমপিদের মানে 25% কম হয়ে যায়, 50% কর দিতে হবে তাদেরকে বিলাসবহুল গাড়ি মানে গাড়ি নিতে গেলে। এটা কম হয়ে যায় আমি মনে করি। কারণ মানে দেশ সেবা তো শুধু এমপিরা করে না, দেশ সেবা তো সবাই করে। একজন ডাক্তার দেশ সেবা করে, একজন ইঞ্জিনিয়ার দেশ সেবা, সবাই আমরা দেশ সেবা করতেছি যারা বিভিন্ন পেশায় আছি। এগুলিকে ছোট করা হবে কেন? তাহলে আমরা সবাই শুল্কমুক্ত গাড়ি চাই। তাদের কি এমন মানে বাড়তি ইয়েটা যে কারণে তাদেরকে শুল্কমুক্ত গাড়ি দিতে হবে? তারা যে সম্মান এনজয় করে সোসাইটিতে, তারা যে তার এলাকায় গেলে যে সবাই যেভাবে তাকে সম্মানিত করে, রাষ্ট্র যেভাবে তাদেরকে সম্মানিত করে এবং তাদের যে অনেক সুযোগ সুবিধাও তারা পেয়ে থাকেন, অনেক সুবিধা পেয়ে থাকে তাদের কি বেতন ভাতা কম? তারপর তারা যে সমস্ত বরাদ্দ পায়, সে কয়জন এমপি আছে যে টোটাল বরাদ্দটা আপনার যেভাবে নির্দিষ্ট করা থাকে সেভাবে ব্যয় করে? কয়জন এমপি আছেন? এবং তো আমরা তো সব কথা বলতে চাই না, আমরা এত খোলামেলা হইতে চাই না। আমাদের কথা হচ্ছে ওনারা বেতন ভাতা পান এবং সেটা ভালো পরিমাণে পান, হ্যাঁ, এবং ওনাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে। একজন এমপি ইচ্ছা করলে তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে মানে বিপদে পড়লে আর্থিক সাহায্য পেতে পারেন। এটা কোনো ব্যাপার না। তো এই ধরনের রাষ্ট্র থেকে এই ধরনের সুবিধা নেওয়া তাদের, আমি বলবো ওনারা যদি বলতেন যে আমাদের বিনা পয়সায় একটা লাইব্রেরি করে দিতে হবে, সেটা আমরা সমর্থন করতাম। মাহমুদ কামাল, আপনার বার্তা পরিষ্কারভাবে পেয়েছি। আমি একটু অজয় দাশগুপ্তর কাছ থেকে একই বিষয় জানতে চাই। 2009 তো আগ পর্যন্ত এই সুবিধাটা কিন্তু বন্ধই ছিল। 2009 যখন আবার দলীয় সরকার আসলো তখন আবার সেটিকে চালু করে দিল যে 25% শুল্ক তারা মাফ পর্যন্ত পাবে। মনে আছে ইলিয়াস আলী সিলেটের বিএনপির নেতা, ছাত্র দলের নেতা ছিলেন, তিনি একবার বক্তৃতা দিয়েছিলেন, আমি সেই পার্লামেন্ট অধিবেশনে উপস্থিত ছিলাম। তিনি মানে বক্তব্য দিলেন যে আমরা গাড়ি চাই, বাড়ি চাই, লাল পাসপোর্ট চাই। আর একবার তোফায়েল আহমদ সাহেব বিএনপির এই প্রথম দফায় লাল পাসপোর্ট, একটা কিন্তু তার প্রস্তাবে তিনি বক্তৃতা দিলেন এবং আওয়ামী লীগ বিএনপি সবাই প্রায় সমর্থন দিয়েছে। সুযোগ সুবিধার প্রশ্ন, এই যে 25% আরোপ করার কথা বলছে, এটা তো এনবিআর বা অর্থমন্ত্রী এনবিআর এর বা আরো কিছু সংস্থার মাধ্যমে অর্থমন্ত্রী শুল্ক করের প্রস্তাব করেন। এটা পাশ করবে কে? পাশ তো করবে এমপিরা।
এমপিরা যদি পার্লামেন্টারি পার্টির বৈঠকে বা নিজেদের মধ্যে বলে যে আমরা কিন্তু অন্য আর একটা জায়গায় এমপিরা জোট বেঁধে এই সুবিধাটা যাতে নাকচ বাতিল না হয়, সেটার জন্য আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করব, সেটা দেখেন, লেট আস ওয়েট এন্ড সি। এটা হলো একটা দিক। আর একটা হচ্ছে যে গাড়ি এমপিরা যদি ব্যবহার করেন প্রতি সপ্তাহে বা নিয়মিত নির্বাচনী এলাকায় যান, ভালো গাড়ি যাবে। এই যে সরকার কৃচ্ছতার কথা বলছে, ব্যয় হ্রাসের কথা বলছে, কোন এমপি কি তার দামি গাড়ি বাদ দিয়ে ছোট গাড়ি ব্যবহার করেছে? অর্থনীতিতে এত সংকট, ডলারের সংকট, রাজনৈতিক নেতা বা সচিবালয়ের সচিবদের বা শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের তাদের কি বিদেশ যাওয়ায় কোনো রকম কোনো কমতি ঘাটতি আমরা দেখছি? এই যেগুলো কিন্তু জাতীয়ভাবেই এখন আপনি আচরি ধর্ম, দেশটা আগাচ্ছে, উন্নতি হচ্ছে, অনেক বড় বড় অর্জন হয়েছে, আরো অর্জন হতে পারতো যদি দেশের নীতি নির্ধারক যারা, আইন প্রণয়ন করেন যারা, আইন বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা দেখভাল করেন যারা, প্রজেক্ট বাস্তবায়ন, প্রজেক্ট গ্রহণ, পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন যাদের দেখার কথা, পার্লামেন্টের অধিবেশনে কি এই যে পদ্মা সেতুর বাজেট কিভাবে খরচ হয়েছে কোনো এমপি কখনো প্রশ্ন তুলেছেন? জি, চমৎকারভাবে, জি, চমৎকারভাবে আপনারা দুজনই কিন্তু ব্যাপারটা পরিষ্কার করলেন। এবং অজয় দাশগুপ্ত যে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন তুলেন, যেটি আসলে পার্লামেন্টে পাশ হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটু সংশয় প্রকাশ করেছেন। আজকের আলোচনা আমরা এখানেই থামাতে চাই, শেষ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের বিচার বিশ্লেষণের জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।